গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 18 জুলাই শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নাগরিকত্ব নির্ধারণ করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই বলল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই নাগরিকত্ব বাতিল নয়, স্পষ্ট বার্তা সর্বোচ্চ আদালতের। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া কারো নাম বাদ পড়লেই তার নাগরিকত্ব হারিয়ে যায় না। এক মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ মৌখিক পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ এদিন জানিয়ে দেয়, নাগরিকত্ব নির্ধারণ করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। আদালত জানায়, ভোটার তালিকা থেকে কোনো ব্যক্তির নাম বাদ দেওয়া যেতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি দেশের নাগরিকত্ব হারিয়েছেন। নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্ন উঠলে তা সংশ্লিষ্ট কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে পাঠানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। আদালতের পর্যবেক্ষণ, আমাদের রায় অত্যন্ত স্পষ্ট। সংবিধানের অনুচ্ছেদ 9, 10, 11 ও 12 অধীনে অবস্থান নির্ধারণের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের কোনো সাংবিধানিক কর্তৃত্ব নেই। এ বিষয়ে বিহারের বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত মামলায় দেওয়া আগের রায়ের কথাও স্মরণ করিয়ে দেন বিচারপতিরা। মামলায় আবেদনকারীদের পক্ষের আইনজীবী জানান, পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া ভোটারদের আবেদন নিষ্পত্তির জন্য 19টি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হলেও কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে। প্রায় 34 লক্ষ আবেদন জমা পড়লেও এখনও পর্যন্ত অল্প সংখ্যক আবেদনেরই শুনানি হয়েছে। যদিও নিষ্পত্তি হওয়া মামলাগুলির মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই আবেদনকারীদের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শুনানিতে আরও অভিযোগ করা হয়, আপিল নিষ্পত্তির আগেই রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তির জেরে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি জাতিগত শংসাপত্র পাওয়ার ক্ষেত্রেও সমস্যার অভিযোগ তোলা হয়। এই প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি স্পষ্ট করে বলেন, সংবিধানের বিধান অনুযায়ী নাগরিকত্ব নির্ধারণের সাংবিধানিক কর্তৃত্ব নির্বাচন কমিশনের নয়। কমিশন শুধুমাত্র ভোটার তালিকা প্রস্তুত ও সংশোধনের দায়িত্ব পালন করে, ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া কোনোভাবেই নাগরিকত্ব হারানোর সমতুল্য নয়। আবেদনকারীদের পক্ষ থেকে আদালতে আরও আর্জি জানানো হয়, যাদের বৈধ পাসপোর্ট রয়েছে তাদের ক্ষেত্রে দ্রুত ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করা হোক। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর এই মামলাটিকে পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া অন্যান্য মামলার সঙ্গে একসঙ্গে শুনানির জন্য তালিকাভুক্ত করেছে সর্বোচ্চ আদালত। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযানের দ্বিতীয় দফার সূচনা হলো। CMAA নামের এই প্রকল্পের দ্বিতীয় দফায় মোট 74,494 জনকে বাছাই করা হয়েছে। নির্বাচিত সুবিধাভোগীদের প্রথম কিস্তি হিসাবে 75,000 টাকা করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তবে বাকি 25,000 টাকা দেওয়ার আগে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। জনতা ভবনে শিল্প ও বাণিজ্যমন্ত্রী বিমল বোরা একথা জানিয়েছেন। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য 2023 সালের 23 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযান নামের এই প্রকল্পের সূচনা করে রাজ্য সরকার। প্রথম দফায় 25,277 জন সুবিধাভোগী বাছাই করে কর্মসংস্থান গড়ে তুলতে 1 লক্ষ টাকা করে অর্থ সাহায্য দেওয়া হয় তাদের। তবে CMAA এর প্রথম দফা ততটা সফল হয়নি। 1 লক্ষ টাকা করে হাতে পেলেও অধিকাংশই নিজেদের কর্মসংস্থান যথাযথ গড়ে তুলতে পারেননি। শিল্পমন্ত্রীর দেওয়া তথ্যে জানা গেছে, প্রথম পর্যায়ে সাধারণ বিভাগের 25,056 জন এবং পেশাদার বিভাগের 221 জন মিলে মোট 25,277 জন সুবিধাভোগীকে প্রথম কিস্তির 1 লক্ষ টাকা করে অর্থ সাহায্য দেওয়া হয়েছিল। তবে দ্বিতীয় কিস্তি দেওয়ার আগে জেলা ও বিধানসভা ভিত্তিক মূল্যায়ন করা হয়। সুবিধাভোগীরা নিজেদের প্রকল্পে যথাযথভাবে বিনিয়োগ করেছেন কিনা, ব্যবসা শুরু হয়েছে কিনা এবং এর বাস্তব অগ্রগতি কতটা খতিয়ে দেখা হয়। সেই পর্যালোচনার ভিত্তিতে মাত্র 12,976 জনকে দ্বিতীয় কিস্তির সুদবিহীন ঋণের জন্য যোগ্য বলে বেছে নেওয়া হয়েছে। তিনি জানান, প্রথম দফার বাকি 12,313 জন সুবিধাভোগীর কাজ পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে এবং যোগ্য বিবেচিত সুবিধাভোগীকে ঋণের দ্বিতীয় কিস্তি দেওয়া হবে। তবে সুবিধাভোগীদের কাজে নিয়মিত নজরদারি রাখা হবে। শিল্পমন্ত্রী স্পষ্ট করে বলেন,
সরকারি অর্থের অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সিএমএ এর লক্ষ্য শুধু আর্থিক সাহায্য দেওয়া নয়, প্রকৃত উদ্যমী কর্মসংস্থান তৈরি করা। তাই প্রত্যেক সুবিধাভোগীর কাজের অগ্রগতি খতিয়ে দেখেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। দ্বিতীয় দফার সূচনা হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, নতুন পর্যায়ে প্রায় ৭৫,০০০ আবেদন জমা পড়েছিল। সব কিছু খতিয়ে দেখে ৭৪,৬৯৪ জনকে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে ৭৪,১৪৪ জন সাধারণ বিভাগের এবং ২০৬ জন পেশাদার বিভাগের। তাছাড়া ৩৪৪ জন ওবিসি শিক্ষককে এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। নির্বাচিত প্রত্যেক সুবিধাভোগী ইতিমধ্যেই ৭৫,০০০ টাকার প্রথম কিস্তি পেয়েছেন। বাকি ২৫,০০০ টাকা দেওয়ার আগে সুবিধাভোগীদের জন্য ৩ দিনের বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। মন্ত্রী জানান, ৩১ জুলাইয়ের মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। এরপর আগস্টের প্রথম সপ্তাহে প্রশিক্ষণ সম্পূর্ণ করা সুবিধাভোগীদের হাতে বাকি ২৫,০০০ টাকা তুলে দেওয়া হবে। পরবর্তী খবর, অসাধু উপায়ে মূল্যবৃদ্ধি হলেই কড়া ব্যবস্থা, বললেন মন্ত্রী কৌশিক। অত্যাধুনিক ফাটক বাজার করতে ড্রোন সার্ভে মাস্টার প্ল্যানে গুরুত্ব মন্ত্রীর। বেআইনিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হলে কড়া হাতে দমন করা হবে অসাধু ব্যবসায়ীদের। ফাটক বাজারে দাঁড়িয়েই ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। ফাটক বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের সময় তিনি জানিয়ে দিয়েছেন, বিভিন্ন সময় অসাধু উপায়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা, কিন্তু এখন থেকে অসাধু উপায়ে মূল্যবৃদ্ধি করা হলে তার নিস্তার নেই। ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী কৌশিক রায়। বৈঠকে তিনি জানান, কনজিউমার অ্যাফেয়ার্স মন্ত্রী হিসেবে বিভিন্ন রাজ্যের সঙ্গে আসামের দ্রব্যমূল্য নিয়ে নিয়মিত মনিটরিং করেন তিনি এবং এক্ষেত্রে বরাক উপত্যকার বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখেন। মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ যাতে বিপাকে না পড়েন তার জন্য বিভাগীয় মন্ত্রী হিসেবে তিনি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামের খোঁজ রাখেন। হলভর্তি ব্যবসায়ীদের সামনে এই কথাগুলো বলেই মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানান, কোনো ব্যবসায়ী বেআইনিভাবে মূল্যবৃদ্ধি ঘটালে তা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি এও বলেছেন, ফাটক বাজারের অজস্র ব্যবসায়ীর বকেয়া কর পড়ে রয়েছে পৌর নিগমে, সেই কর দ্রুত মিটিয়ে দিতে হবে। বকেয়া জমিয়ে না রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেন তিনি। পাশাপাশি তিনি এও বলেছেন, অনেক ব্যবসায়ী নিজের দোকানের সামনের অংশ জুড়ে দোকান ভাড়া দেন, এসব আর চলবে না। অত্যাধুনিক ফাটক বাজার গড়ে তুলতে পরিকল্পনা নিয়ে মাঠে নামবে প্রশাসন। মন্ত্রী কৌশিক রায় জানান, অত্যাধুনিক বাজার গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। ফাটক বাজারের পরিকাঠামো, নালা নর্দমা, দোকানপাটের অবস্থা যাচাইয়ে ড্রোন সার্ভের মাধ্যমে মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। বাইরের কনসালটেন্সি এজেন্সিকে সঙ্গে নিয়েই গড়ে তুলতে হবে অত্যাধুনিক বাজার। এক্ষেত্রে বাজারের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একটি টিম তৈরি করার পরামর্শ দেন তিনি। ওই টিমের সঙ্গেই যোগাযোগ রক্ষা করে সরকার পক্ষ এগোবে বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রীর কথায়, বাজারে এ, বি এবং সি ব্লক অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে, ফলে নতুন প্রকল্প গ্রহণ করা অত্যন্ত জরুরি। সবকটি ব্লক গুড়িয়ে দিয়ে নয়া বিল্ডিং তৈরির পর গুরুত্ব আরোপ করেছেন মন্ত্রী কৌশিক রায়। পরবর্তী খবর, লঙ্গাই হামলাকাণ্ডে ফের উত্তাল শ্রীভূমি। পলাতক অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সনাতনী ঐক্যমঞ্চের বিক্ষোভ। গত ১১ জুলাই শ্রীভূমি শহর সংলগ্ন লঙ্গাইয়ের ইনাদপুর এলাকায় 2 যুবকের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনায় কয়েকজন অভিযুক্ত গ্রেফতার হলেও অভিযোগ অনুযায়ী মূল অভিযুক্তদের একাংশ এখনও পলাতক থাকায় শুক্রবার ফের রাস্তায় নামে সনাতনী ঐক্যমঞ্চ। পলাতক অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সংগঠনের ডাকে কয়েকশো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলকে কেন্দ্র করে লঙ্গাই এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। এক পর্যায়ে পুলিশি ব্যারিকেড ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে, যা মুহূর্তের মধ্যে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। জানা গেছে, গত ১১ জুলাই ইনাদপুর এলাকায় একটি গাড়ি ওভারটেক করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসার সূত্রপাত হয়। অভিযোগ, সেই বিবাদের জেরে সম্রাট নাগ ও বিশ্বজিৎ দাস নামে 2 যুবকের পর একদল যুবক হামলা চালিয়ে বেধড়ক মারধর করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই লঙ্গাই পুলিশ তদন্ত শুরু করে এবং কয়েকজনকে গ্রেফতার করলেও অভিযোগ উঠে ঘটনায় জড়িত একাধিক ব্যক্তি এখনও আইনের নাগালের বাইরে রয়েছে। এই পরিস্থিতিতে সনাতনী ঐক্যমঞ্চের ডাকে কাটাখাল এলাকা থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হলেও লঙ্গাই পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সংগঠনের প্রতিনিধিরা সদর সার্কেল অফিসার তথা ম্যাজিস্ট্রেট বিকাশ ছেত্রীর হাতে স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্রে পলাতক অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে আগামীতে আরও বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের প্রতিনিধি ধীরাজ ভট্টাচার্য প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে। তার দাবি, কাটাখাল এলাকার সাম্প্রতিক হামলাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি উদ্বেগজনক পরিস্থিতির প্রতিফলন। তিনি অভিযোগ করেন, কিছুদিন আগে স্কুটিতে যাওয়ার সময় দুই যুবকের উপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছিল এবং তাদের প্রাণনাশেরও চেষ্টা করা হয়। স্থানীয় কিছু দোকানের সামগ্রী ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন। পাশাপাশি প্রকাশ্যে হুমকি দিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ তুলেন তিনি। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ধীরাজ বলেন, এত গুরুতর ঘটনার পরও মাত্র 2 জনকে গ্রেফতার করে দায়িত্ব শেষ করা হয়েছে। তিনি জানান, সংগঠনের পক্ষ থেকে জেলার সিনিয়র পুলিশ সুপারের কাছে স্মারকপত্র দিয়ে 24 ঘন্টার মধ্যে বাকি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানানো হয়েছিল, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা এখনও অধরা থাকায় জনগণের ক্ষোভ আরও বেড়েছে। তাই গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।